প্রিয় শিক্ষার্থী, সুশান্ত এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো এবং আমার ক্লাসগুলো নিয়মিত করতেছো। তার সঙ্গে আমি এটাও জানতেছি যে তোমরা হয়তোবা আমার সাবস্ক্রাইব গুলো করতেছো। আমি দেখতেছি তোমরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবকিছুই করতেছো। এটা আমার কাছে আসলে অনুপ্রেরণার একটা বিষয়। তো সবাই সবাই যারা আমাকে লাইক করতেছো, আমাকে কমেন্ট করতেছো, তাদেরকে সবাইকে স্বাগতম। এমনকি যারা করো নাই তাদেরকেও আমি বলছি তোমরাও করো, লাইক কমেন্ট করো, আমাকে আরো উৎসাহ দাও, আমি এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরো তৈরি করি। যাই হোক, আমরা কথা না বেরিয়ে আমরা নেক্সটে যাবো। এখানে আমি আর একটা মৌল লিখছি, প্রশ্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য। দেওয়া আছে কোন মৌলের একটি পরমাণুর ভর 11.719 গুণন 10 এর উপর পাওয়ার -24 গ্রাম হলে উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত। তো যাই হোক, আমি এই প্রশ্নের সলিউশন কিভাবে করব। অনেক স্টুডেন্ট যে প্রশ্ন সূত্র জানে না যে এই অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করতে হবে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা অবশ্যই এই ভিডিও দেখো এবং তোমাদের এই যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করো। তো আমি এখানে দেখতেছি, দেখো প্রশ্ন বলছে একটি পরমাণুর ভর, কি বলছে দেখছো, একটি পরমাণুর ভর। একটি পরমাণুর ভর আমি বললাম পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কত দেওয়া আছে দেখো, যে 11.719 গুণন 10⁻⁻24 গ্রাম। এবং আমার কি চেয়েছে দেখো তো, আপেক্ষিক পারমাণবিক ভর। তো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে আমি আপাতত যে আমি টাইপ 3 দিছি, সেখানে কিন্তু আমি আলাদাভাবে তোমাদের বলছিলাম আপেক্ষিক পারমাণবিক ভর। এছাড়া আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর আছে, সেটা আমি আলাদাভাবে দিব ওটা। তো ওটার জন্য আমি আলাদা রাখছি। তো এখানে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর, তো এখানে কোন আইসোটোপের কথা বলছো তোমাদের, যেহেতু আইসোটোপের কথা বলা হয় নাই, তাহলে আমরা বুঝে নিতে হবে আমি যে সূত্র তোমাদের দিছিলাম যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কার্বন 12, উপরে থাকবে মৌলের একটি পরমাণুর ভর, নিচে কার্বন 12, 1/, আইসোটোপের পারমাণবিক ভরের সংখ্যা সমান। তো যাই হোক, আমি এখানে যেটা বিষয় বুঝতেছি, তো এখানে মান আমরা কোন সূত্র প্রয়োগ করতে হবে আমি লিখে দেই, তাহলে তো তোমরা বুঝবা। যে আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি লেখা যায়, মৌলের মৌলের একটি পরমাণুর ভর। বলো কার ভর বলছিলাম, তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু এটা মৌলের একটি কি ভর, পরমাণুর ভর। এটা কিন্তু অণু নয়, কি বলা হয়েছে, পরমাণুর বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক, আমারও এখানে প্রশ্নের মধ্যে পরমাণু কমন পড়ছে, কিন্তু কখনো যদি অণু দেওয়া থাকতো সেই বিষয়ে আমি তোমাদের অবশ্যই বলবো, এখানে বুঝাই দিব। এবং কার্বন 12 আইসোটোপের যে বলছিলাম সেই মানটা তোমাকে এইভাবে মুখস্থ রাখতে বলছিলাম, ঠিক আছে না। যাই হোক, তোমরা এইভাবে লিখলে তোমাদের সুবিধা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি এখানে, যে মৌলের একটি পরমাণুর ভর কত দেওয়া আছে দেখো তো, তোমরা পাচ্ছ 11.719 গুণন 10⁻24। হ্যাঁ, এখানে দেওয়া আছে 1.66 গুণন 10⁻⁻24। তো অনেকে এই ক্যালকুলেটর কিন্তু চাপতে পারো না, তাদের উদ্দেশ্যে বলতেছি, তো অবশ্যই ক্যালকুলেটর চাপবা। কিভাবে আমি বলতেছি, ক্যালকুলেটর তো অবশ্যই তোমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে চাপবা, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবা, নাহলে কিন্তু অ্যান্সার তোমাদের এলোমেলো আসবে। তো যাই হোক, আমি এর অ্যান্সারটা তোমাদের অবশ্যই, যারা ক্যালকুলেটর চাপতে পাবা না তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি অবশ্যই ক্যালকুলেটর চাপা শেখাবো। তো আমার এই অ্যান্সারটা আসবে 7.06। তো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো কিন্তু একক থাকে না। এর আগে আমি যে ক্লাসগুলো নিছিলাম সেখানে বলছিলাম যে অবশ্যই তোমরা এককের প্রতি সচেতন থাকবা। তো এখানে দেখো, আমরা যেহেতু আপেক্ষিক পারমাণবিক ভর বের করছি, তার কিন্তু কোনো নির্দিষ্ট একক থাকবে না, মানে একক থাকবে না। কারণ প্রশ্ন, ভাই কেন একক থাকবে না, কারণ তোমরা দেখো মৌলের একটি পরমাণুর ভর, আর এখানে মান এটা দিছি না, কিন্তু আসলে এটা মান এটা না। এখানে বলা হয়েছে যে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12, এটাও কিন্তু গ্রামে। এখন ওটাও যদি গ্রামে হয়, তো এটা যদি ভাগ হয়, ভাই এই গ্রামও কি ভাগ হবে না। তো এজন্য কোনো আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকবে না, এটা বিষয় মনে রাখবা। তো যাই হোক, এই প্রশ্ন তো হয়তো তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। নেক্সট আমি আরেকটা প্রশ্ন, যে কিভাবে স্যার পেছানো ভাবে প্রশ্ন দেয় সেই বিষয়টা আমি তোমাদের বলবো। তো এখানে কোনো মৌলের না বলি, বলে কোনো একটি অণুর বললাম, ঠিক আছে। যেমন এরকম একটা বললাম যে P4 দিলাম, মনে করো P4, বা পি না দিয়ে আমি বললাম A4 একটি মৌলের, A4 একটি অণুর, কি বললাম দেখো তো, অণুর ভর। অণুর ভর আমি মনে করি একটু দিলাম, একটা সাজা দিলাম, মানে জাস্ট এখানে একটু সাজাই দিলাম 4 3, ওইটা মনে দিলাম, মনে করো এটা দিলাম। দেখো একটু, কোন A4 একটি অণুর ভর যদি এত গ্রাম হলে উক্ত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর কত। তো তোমাদের একটু খেয়াল রাখতে হবে ভাই, আমি কিন্তু এখানে কি বলছি দেখছো, যে বলছিলাম একটি অণুর ভর, এখানে বলছিলাম কি অণুর ভর দেওয়া আছে, আমার কার ভর দেওয়া আছে, অণুর ভর দেওয়া আছে। কিন্তু তোমাদের সূত্রের মধ্যে কি পড়ছে দেখো তো, মৌলের একটি পরমাণুর ভর কি ছিল এখানে, মৌলের একটি পরমাণুর ভর দেওয়া ছিল। হ্যাঁ, পরমাণুর ভর ভাগ 1.66 কোন 10⁻⁻24 দেওয়া আসলো আপেক্ষিক পারমাণবিক ভর বের করার, ঠিক আছে না। তাদের উদ্দেশ্য, মানে এই বিষয়টা আমি তোমাদের একটু খেয়াল রাখতে বলতেছিলাম। একটি পরমাণুর ভর বলছি, কিন্তু এখানে কি বলছে দেখো তো, A4, এটা কিন্তু অণু, এটা কিন্তু পরমাণু নয়।
আমাদের পরমাণু এবং অণু চিনতে হবে ভাই। যেমন আমি যখন লিখতেছি এই যে নাইট্রোজেন, এটা দেখলাম কি দেখো তো অণু, কিন্তু শুধু যদি নাইট্রোজেন দেই বলো তো এটা কি পরমাণু। ঠিক একইভাবে যদি বলি অক্সিজেন, এটা কি পরমাণু। আবার যদি বলি O2, এটা কি হয়ে যাবে অণু। এখন প্রশ্ন যে ভাই তাহলে P4, আমি যে বলি যে P4, এটা বলো কি এটা একটা অণু। এখন কোনটা P4 হচ্ছে, কোনটা N2 হচ্ছে, আমরা কিভাবে জানবো? তো এটা তোমাদের আপাতত আমি নেক্সট লেকচারে জানাবো যে আসলে দ্বিপারমাণবিক গ্যাস, যেগুলোর দ্বিপারমাণবিক গ্যাস তাদের পিছনে 2 হয়। তো যদিও তোমাদের এখানে দ্বিপারমাণবিক গ্যাসের কথা বলা হয় নাই, এবং আমি এখানে সরাসরি বলেছি দেখো তো A4 একটি অণুর ভর। তো এখানে যেহেতু অণু আছে, প্রথম ফার্স্ট তোমাকে একটা পরমাণুর ভর বের করতে হবে। কারণ প্রশ্ন আমাদের কিভাবে বের করতে হবে? তো একটি পরমাণুর ভর তোমরা যখন বের করবা, একটি যখন পরমাণুর ভর বের করতে যাবা, তো এই যে মানটা এখানে আছে 43.719 গুণন 10 টু দি পাওয়ার -24 দিয়ে তোমার কত ভাগ করতে হবে? অণু যে 4টা আছে না, তো 4 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে বলো? 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করার পর যে মানটা তুমি এখানে পাবা, অবশ্যই সেই মানটা দিয়ে তোমাদের এখানে অঙ্কটা করতে হবে। তাহলে এটা তো ঠিক থাকবে। তো এটা তো ঠিক থাকবে, জাস্ট একটি পরমাণুর ভর বলছে, যেহেতু আমার অণুর ভর এখানে দেয়া আছে, আর এখানে কার মান ভর বলছে দেখো তো পরমাণুর ভর। তো সো দ্যাট তোমাদের আগে এই অণু থেকে পরমাণুতে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর যে মানটা তোমরা পাবা, সেই মানটা এখানে বসিয়ে দিলে তোমাদের অঙ্কটা হয়ে আসবে। তো যাই হোক, আমি তোমাদের এটা কাজ দিলাম, তোমরা অবশ্যই এটা করে আমাকে কমেন্টে জানাবা। যদি না বলতে পারো, যদি না করতে পারো, তো অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট লেকচারে অবশ্যই তোমাদের এরকে জানাবো, সমস্যা নেই। আমাদের 2 নম্বর প্রশ্নে আমরা যেটা দেখছিলাম যে আসলে প্রথমে পড়লাম আমরা কৌণিক ভরবেগ সম্পর্কিত, তারপর শিখলাম আপেক্ষিক পারমাণবিক ভর, এবং সর্বশেষ যেটা এখানকার আমরা শিখতে হবে শক্তির বিকিরণ, শক্তির বিকিরণ সম্পর্কিত। তো আমি এখানে একটা প্রশ্ন বোর্ডের মধ্যে লিখছি যে দেখো যে এ মৌলের একটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে যাওয়ার সময় 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সৃষ্টি হলে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো। তো আমাদের এখানে বুঝতে হবে ভাই, বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। তো আমি তোমাদের বলে রাখছিলাম যে কি কি মান দেয়া আছে, সেখানে তোমাদের খাতার ডান পাশে লেখো, তাহলে তোমাদের বুঝতে পারবা যে আসলে কোন সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা কি দেখতেছি দেখো তো, কত তরঙ্গ দৈর্ঘ্য বলে নাই যে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমি এখানে একটু ক্লিয়ার ভাষা লিখলাম, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান কত মান দেওয়া আছে দেখো তো 450 ন্যানোমিটার। এই যে ন্যানোমিটার তোমাদের বুঝতে হবে ভাই, ন্যানোমিটার মানে কি জানো? ন্যানোমিটার মানে 10 টু দি পাওয়ার -9 মিটার। ফিজিক্স প্রথম অধ্যায়ে তোমরা অবশ্যই এটা শিখছো, ন্যানো, পিকো, ফেমটো, গিগা, মেগা, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে। এরকম অনেক প্রশ্ন তুমি অঙ্ক পাবা, কিন্তু দেখবে এরকম অনেক সময় ন্যানোমিটার দেওয়া আছে, ফেমটোমিটার দেওয়া আছে, এগুলোর কারণে তুমি অঙ্ক করতে পাবা না। তো সো দ্যাট এগুলো আমাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে আসলে ন্যানোমিটার কি, ফেমটোমিটার কি, ডেকা কি, এগুলো অবশ্যই তোমরা ফিজিক্স প্রথম অধ্যায়ে অবশ্যই এগুলো জানবা, এরপরে নিবা। যাক, তরঙ্গ দৈর্ঘ্যের পর আমাদের দেখতেছি বিকিরিত শক্তির। তো এখানে একটা বিষয় লক্ষ্য করছি, এইচ মানে কি পড়ছিলাম বলতো দেখি? প্লাঙ্ক ধ্রুবক। কি পড়ছিলাম আমরা বলতো? প্লাঙ্ক ধ্রুবক। ধ্রুবক মানে কি জানো? যার মান কখনো চেঞ্জ হয় না। আমরা কি এইচ এর মান কখনো চেঞ্জ করছি বলো? অবশ্যই না। তো এইচ এর মান তো বলছো 6.626 গুণন 10 ইনভার্স 34 জুল সেকেন্ড, ঠিক আছে? এবং কার মান বের করতে হবে? আর একটা মান দেওয়া আছে দেখো সি, এটা হচ্ছে আলোর বেগ ভাই। এটা কার বেগ বলো? আলোর বেগ। সি ইকুয়াল কত? 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। মান বের করতে হবে আমার বিকিরিত শক্তি। কার বের করতে হবে দেখো তো? বিকিরিত শক্তি মান কত? বিকিরিত শক্তি, হ্যাঁ, বিকিরিত শক্তি এর মান কত? তো আমরা এটা শিখছিলাম যে আমরা এখানে দেখব যে আমরা জানি যে বিকিরিত শক্তি কি? ই ইকুয়াল এইচ সি ভাগ ল্যামডা। তো এখানে আমরা কেন এই সূত্র প্রয়োগ করব? তো আমাদের ডান পাশে দেখেই বুঝতেছি যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবকের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই আলোর বেগটাও আমরা দেওয়া জানি, এবং শক্তির বিকিরণ মানটা আমরা বের করব। তো শক্তির বিকিরণ বের করার সময় যে বিষয়টা দেখি, এইচ এর মানটা তোমরা ফিক্স বসে দাও, 6.626 গুণন 10 টু দি পাওয়ার -34, এবং আলোর বেগ 3 গুণন 10 টু দি পাওয়ার 8, এবং ল্যামডার মান কত তোমার প্রশ্ন দেখো তো দেওয়া আছে, এখানে দেওয়া আছে 450 গুণন 10 টু দি পাওয়ার -9। তো এইভাবে যে তোমাদের মানগুলো বসার পর তোমরা, তো আমি বলছিলাম যে ক্যালকুলেটরে কিভাবে চাপতে হবে। তো যাই হোক, আমার এখানে মান আমি ক্যালকুলেটর থেকে একদম চেপে দিচ্ছি যে 4.42 গুণন 10 টু দি পাওয়ার। তো এই যে অনেকে কিন্তু ক্যালকুলেটরের না পাশে এই যে 10 টু দি এর মানটা ক্যালকুলেটর অনেক পাশেই থাকে, তো অনেকে বুঝতে পারে না, চোখ দিয়ে দেখতেই পারে না, আসলে এইটুকু অ্যান্সার রেখে অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু আসলে এটা এরকম দেওয়া যাবে না। তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে যে পিছনে কত আছে, সেটা তুমি ভালো করে লক্ষ্য করে ক্যালকুলেটর চাপে দিবা অ্যান্সারটা। তো এটা আমাদের অ্যান্সার। তো যাই হোক, আমাদের যে শক্তি, তাহলে শক্তির কি পড়ছি আমরা? জুল পড়ছি, তাহলে তোমাকে জুল দিতে হবে। যাই হোক, ধন্যবাদ।
আমি যে অঙ্কগুলো করাচ্ছি হয়তোবা তোমাদের উপকারে লাগতেছে। যদি উপকারে লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। সবাইকে ধন্যবাদ।